২৬ সালের নির্বাচনটা তো আসলে একটা ঐতিহাসিক নির্বাচন। ২০০১ সালের ১লা অক্টোবর আমার জীবনের ছিল শেষ নির্বাচন। এই দীর্ঘ প্রায় ২৫ বছর পর আমি আবার নির্বাচনে অংশগ্রহণ করছি। এটা একটা মানুষের জীবনের জন্য একটা দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না। আমার মনে হয় এর চেয়ে বড় কষ্ট এই পৃথিবীতে কোনো মানুষের আছে কিনা জানা নাই। আমি এটা মনে করছি। কারণ রাজনীতি করে এই যে আমার জন্মটা হয়েছিল মানুষের সেবা করার জন্য। এবং আমি যেহেতু একটা রাজনৈতিক পরিবারের ছেলে, আমার আর অন্য কোনো পেশা ছিল না। আমার লক্ষ্য ছিল মানুষের কল্যাণ এবং আমি জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করব। এবং এইজন্যই নির্বাচনের অপেক্ষা করতে করতে সেই দীর্ঘ প্রায় ২৪-২৫ বছর চলে গেল। তো স্বাভাবিক কারণে এই ২৪-২৫ বছরটা অনেক মানুষই মরে গেছে, পৃথিবী থেকে চলে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। কিন্তু আল্লাহ হয়তো আমাকে সেদিনের অপেক্ষা রেখেছিল এবং আমি কৃতজ্ঞ মহান আল্লাহ তাআলার কাছে যে দীর্ঘ প্রায় ২৪ বছর পর এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, যে নির্বাচনে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা করেছি এবং মানুষের সেই প্রত্যাশা অনুযায়ী, আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী একটা সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে বিপুল ভোটে আমার নাটোরের জনগণ আমাকে বিজয় করেছে। আমি কৃতজ্ঞ। এটা আমার প্রত্যাশিত ছিল, এটা আমি প্রত্যাশা করেছি। নাটোরের রানী ভবানী, রাজা মহারাজা বনলতা সেন, একটা ঐতিহ্যবাহী নাটোর একটা জেলা হেডকোয়ার্টার। একসময় এই নাটোর রাজধানী ছিল। হ্যাঁ, সেই নাটোর নামই নাটোর, কিন্তু কোনোভাবেই এই নাটোর উন্নয়নের নাটোর বা সবসময় বঞ্চিত অবহেলিত নাটোর হিসাবেই পরিচিতি লাভ করেছে। এই জন্যই আমার একটা স্বপ্নই ছিল, যখন আমি প্রথম এমপি হলাম বা তার আগে, যে নাটোরে কোনো হাসপাতাল নাই, নাটোরে কোনো বাইপাস রাস্তা নাই, নাটোরে কোনো একটা ভালো মানে কী বলবো স্টেডিয়াম নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিল্প কারখানা নাই। এটা মানে অবহেলিত যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিচ্ছিন্ন। শহরের সঙ্গে গ্রামের মানুষের কোনো যোগাযোগ ছিল না। আমি তখন থেকে ভেবেছি আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, আমি নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সবার আগে শহর থেকে গ্রামে যাওয়ার জন্য যে রাস্তা, আমার শহর থেকে গ্রামে যাওয়ার জন্য রাস্তা। এবং এখন আল্লাহর অশেষ রহমত ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমি যখন নাটোরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম, এরিয়া ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম, তখন যে রাস্তাগুলো প্রয়োজন ছিল, মোট কথা নাটোর শহর থেকে গ্রামে যাওয়ার জন্য যত রাস্তা দরকার, নাটোর শহর থেকে যে কোনো মানুষ যে কোনো জায়গায়, শুধু নাটোর না, নাটোর জেলার প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট যেগুলো হয়েছে সেগুলো ওই ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমি যখন এলজিআরডি মন্ত্রণালয় ছিল এই কাজগুলো তখন করেছিলাম। এবং আরেকটা যেটি গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ। প্রতিটা ঘরে ঘরে আমি মানুষের বিদ্যুতের আলো পৌঁছেছি। এখন নাটোরে কোনো বাড়িতে বিদ্যুৎ পৌঁছে না এরকম সংখ্যা নাই। মোটামুটি এই দুটোই টার্গেট ছিল এবং আমি করতে সক্ষম হয়েছি। এবং আমি আশা করছি যে এবার আমার প্ল্যান, যেগুলো অসম্পূর্ণ কাজ, যেগুলো আমার প্ল্যানে ছিল সে সময় আমি করতে পারিনি, কিন্তু 18-20 বছর কেউ করেও নয়। এখন নেক্সট প্ল্যান, আমি পরবর্তী পদক্ষেপ, এখন আমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি, এখন যে কাজগুলো বাকি আছে সে কাজগুলো আমি করতে শুরু করবো ইনশাআল্লাহ। না, আসলে সত্যি বলতে কি, মন্ত্রী এবং এমপি এরা তো একজনই নির্ধারণ করে, একজন আমাদের যিনি সৃষ্টিকর্তা, যিনি উনি নির্ধারণ করে গেছেন কে মন্ত্রী হবে, কে এমপি হবে, কে ক্ষমতা থাকবে। উনি বলেই দিয়েছে কোরআন শরীফে যে ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ এটা বলেছেন। তো উনি এই যে দীর্ঘ এই ২০ বছর যে ছিলাম না, আমি কখনো নিজেকে জনপ্রতিনিধি কখনো নিজেকে মনেই করি না। আমি পুরো টার্মটা মানুষের এই যে অফিসের কথা বলছি, এই অফিসে গত ১৭টা বছর প্রতিদিন মিনিমাম ৫০ থেকে ১০০ লোক এভরিডে কোনো দিন আমার অফিসে এসে না খেয়ে যায় নাই। এই দীর্ঘ ১৭-১৮ বছর আমি এই যে কষ্টের মধ্যেও এই অফিসের ভাড়া, এই অফিসে মেনটেন করা, আমার উত্তর অঞ্চলের, আমার নাটোরের মানুষ, আমি কখনো প্রচারও করিনি, কাউকে বলিও নি, কারণ সবসময় এই অফিসটা ছিল জাঁকজমক। আমি নাটোরে যখন যেতাম, আমার বাড়ির সামনে শত শত গাড়ি, শত শত মানুষ। আমি জানি না, এটা আল্লাহ প্রদত্ত। তো আমি এখন যে মানে কি আছি কি নাই সেটা বড় কথা না। আমার লক্ষ্য মানুষের সেবা করা। হ্যাঁ, হয়তো মন্ত্রী হলে সম্মানিত হওয়া, যখন আমি চাইনি তখন পেয়েছি। এখন মানুষের প্রত্যাশা অনেক বেশি। মানুষ মনে করছে দুলু ভাই যদি ওই চেয়ারে যেতে তারও বেশি কাজ করতে পারতো, অসুবিধা নাই।
মানুষের জন্য কিছু করা। এর আগেও আমি কয়েকবার এমপি ছিলাম, আমি তখন কাজ করার চেষ্টা করেছি, এখনও কাজ করছি। এতে করে আমি অনেক খুশি যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, এতে আমি সবচেয়ে বেশি খুশি। আল্লাহর উপর ভরসা করেই বলছি, আমি স্কুলে কয়েক ক্যাপ্টেনে ভোট করেছি, স্কুল লাইফে আমি হারিনি। কলেজে নির্বাচন করেছি, সেখানেও কখনো হারিনি। হারার আসলে অনুভূতি আমি কখনো বুঝিনি। আর এবার তো হারার প্রশ্নই আসে না, কারণ হ্যাঁ, আমার সবচেয়ে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যে আওয়ামী লীগ, যাদের বিরুদ্ধে আমি এর আগে 3 বার এমপি হয়েছিলাম। আর এবার আওয়ামী লীগ নেই। তবে হ্যাঁ, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে নির্বাচনটা কঠিন হবে। এবার আমি বুঝতে পেরেছি, কারণ এতদিন ইলেকশন করেছি আওয়ামী লীগের এগেনস্টে, এবার যে আওয়ামী লীগ আমার রাজনীতির প্রতিপক্ষ জামাতের সঙ্গে যে এক হবে এটা ভাবিনি, দুশ্চিন্তায় ছিলাম। তো সেটা কাটিয়ে উঠেছি। বাট যখন ভোট গণনা হচ্ছিল আমি সেখানেই উপস্থিত ছিলাম, আমাদের অফিসে বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের রেজাল্ট যখন আসছিল সে সময় সেখানে উপস্থিত ছিলাম। আমি প্রত্যাশা করেছিলাম যেটা তার থেকে হয়তো কম ভোট পেয়েছি, আমি আশা করেছিলাম আরও বেশি ভোট। না, এটা তো আসলে ব্যক্তিগত কোনো সাফল্য নয়, এটা সামগ্রিক দেশের জনগণের সাফল্য। কারণ এই এদেশের মানুষ, এই 20 কোটি মানুষ যে দীর্ঘদিন কষ্ট করেছে, যে লাঞ্ছনা, নির্যাতন, অত্যাচার, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, এই যে রক্তপাত, এই যে সংগ্রাম। আমি তো আসলে আমার জন্মই হয়েছিল রাজনীতি মানুষের সেবা করা। আমি আজকে ধরেন যদি যে নির্বাচনগুলো অতীতে হয়ে গেছে সেই নির্বাচনগুলোতে যদি আমি অংশগ্রহণ করতে পারতাম, তাহলে আমি এবার 8 বার এমপি হতাম। হ্যাঁ, এবার দিয়ে তো আমি 4 বার এমপি আছি এখন। তো আরও 4 বার যেটা ভোট হলো, এই 4 বার ভোটে তো আমাকে ভোট করতে দেয় নাই। এই 4 বারই তো আমি জেলে ছিলাম। যখনই ভোট এসছে 2008 সালে আমি 2 বছর জেলে ছিলাম ভোটের আগে। 2014 সালে ভোটের আগে আবার অ্যারেস্ট হলাম, সেবার 1.5 বছর ছিলাম। 2018 সালে আবার অ্যারেস্ট হলাম, সেবার 6 মাস। আবার এবার সর্বশেষ 24 সালে যে ভোটটা হলো আওয়ামী লীগের আমলে, সে ভোটেও আমি 3 মাস জেলে ছিলাম। অর্থাৎ 4টা ভোট হয়েছে, 4টা ভোটেই আমি জেলে ছিলাম। তো আমি যেটা বলতে চেয়েছি, আমাদের জীবনের জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে। এবং আমি আশা করি যে মানুষের যে প্রত্যাশা নিয়ে, যে আশা নিয়ে, যাদের রক্তে, যাদের ত্যাগ, যাদের কষ্টের, অবশ্যই তাদেরই সাফল্য। এটা আমার ব্যক্তিগত সাফল্য না, এই সাফল্য এদেশের জনগণের। আমার স্ত্রী, আমি যখন জেলে গিয়েছি তখন এসে আমার অনুপস্থিতিতে আমার হাল, আমার দলের পতাকা, দলের এই দুর্দিনে সে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমি যখন নাটোর যেতে পারিনি, আমার বিরুদ্ধে মামলা, পার্টির কর্মসূচি পালন করতে হবে, কেন্দ্রীয় সে পার্টির পতাকা নিয়ে দলের মিছিলের আগে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে আমার স্ত্রী সাবিনা ইয়াসমিন চৌধুরী। আমার ফ্যামিলি যারা মেম্বার্স, আমার বাচ্চারা, তারাও আমাদের সাথে কষ্ট করছে, তারা পালিয়ে থাকতে হয়েছে। তারাও অনেক সময় আমি জেলে গেছি, আমার ওয়াইফকে পুলিশ খুঁজে বেরিয়েছে, তার মায়ের সঙ্গে তাদেরকেও পালিয়ে থাকতে হয়েছে। এই যে সংকটময় মুহূর্তে পরিবার, এবং নট অনলি দ্যাট, আমার ফ্যামিলি মেম্বারই শুধু না, আমার ফ্যামিলির আদার্স যারা আমার ভাই, ব্রাদার, ভাগনা, ভাতিজা, এমন কেউ নাই। 2006 সালের 1/11-এর সময় 106 জনের জেল দিয়েছে। সেই জেলে আমার পরিবারেরই ম্যাক্সিমাম সদস্য আসামি ছিল। তো পরিবারের কাউকে বাদ দেন। অর্থাৎ আমি মনে করি আমার পরিবারের প্রতিটা সদস্য এই রাজনীতিতে মারাত্মকভাবে আমাকে সহযোগিতা করেছে। অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি নাটোরের, আমরা একটা বিল অঞ্চল এলাকা, অনুন্নত, কৃষির উপর নির্ভরশীল। তো আমি যেটা মনে করছি যে এর আগে রাস্তাঘাট ডেভেলপমেন্ট করে আমি কিছুটা মানুষের অর্থনৈতিক উন্নতির চেষ্টা করেছি। এবার আমার যেটা প্ল্যান, যে কাজগুলো বাকি আছে, বিশেষ করে ভৌগোলিক কারণেই আমি কিছু নিচু এলাকা আছে যেগুলো বিল, এই অঞ্চলটাকে আমি ডেভেলপ করে সেখানে কৃষিও থাকবে, পাশাপাশি ওই অঞ্চলে শিল্প বিনিয়োগকারীদের সঙ্গে আমি কথা বলেছি, ওই অঞ্চলে রাস্তাঘাট ডেভেলপ করে ওই এলাকার শিল্প কারখানা গড়ে তুলে আমি আজকে যে সমস্ত বেকার যুবক যারা মাস্টার ডিগ্রি পাস, ইন্টারমিডিয়েট পাস, যোগ্যতা অনুযায়ী যারা এখনও বেকার আছে, আমি ওই সমস্ত এলাকাগুলো অর্থনৈতিক মানে উন্নয়ন সাধনের মাধ্যমে, বা অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে
সেখানে কর্মসংস্থান এবং সেখানে একটা যেটা মেইন যেটা ইম্পর্টেন্ট গ্যাস, নাটোরের মধ্যে গ্যাস গিয়েছে রাজশাহী, দুর্ভাগ্যজনক হলো সত্য নাটোরে গ্যাসের সংযোগ হয়নি। তা আমার অলরেডি গ্যাস মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, আমি আশা করছি গ্যাসের সংযোগটা ইমিডিয়েট আমি নাটোরে স্থাপন করতে চাই। আমি যদি স্থাপন করতে পারি তাহলে আমার ওই যেটা বললেন ভৌগোলিক কারণে যে নিচু এলাকাগুলো আছে সে এলাকার জনগণ এবং ওই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারবো ইনশাআল্লাহ। কর্মসংস্থান দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড যেটা জানেন যে নাটোর রাজা মহারাজার দেশ, দুর্ভাগ্যজনক হলে সত্য ওখানে একটা কোনো হোটেল নাই, ওখানে কোনো মটেল নাই, ওখানে কোনো খাওয়ার দোকান নাই। রাজার বাড়ি, মহারাজার বাড়ি, রানী ভবনের বাড়ি, মানুষ ওখানে এসে থাকবে কোথায়, তার কোনো ব্যবস্থা নেই। তা আমার সেকেন্ড যেটা আমি মনে করি, বিল অঞ্চল দিয়ে আমি একটা রাস্তা করেছি, পানির বর্ষার সময় পানিতে রাস্তাটা ডুবে থাকে আর খরার সময় ওই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে। ওই বর্ষা যখন শুরু হয় ওই রাস্তা দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়। তো তাদের জন্য সেখানে ভালো রেস্টুরেন্ট, ভালো একটা কী বলে পার্ক, বাচ্চাদের জন্য কোনো ব্যবস্থা নাই। আমার নাটোরের মানুষের জন্য পর্যটনটাকে গুরুত্ব দিয়ে পর্যটন সেক্টর থেকে আমার জন্য গভর্নমেন্ট একটা রিসোর্স ওখান থেকে আসে, তার জন্য একটা চিন্তাভাবনা নাটোরের মানুষকে নিয়ে আমার আছে যে যেরকম বাংলাদেশের মানুষ ভারতে যায়, বাংলাদেশের মানুষ মালয়েশিয়া যায় বেড়ানোর জন্য, মানুষজন নাটোরে আসতে পারে সে ব্যাপারে আমার একটা প্ল্যানিং আছে। পর্যটন সেক্টরের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমার ক্ষমতা থাকার অবস্থায় যে কর্মসংস্থানগুলো যে কাজগুলো করেছি, ডেভেলপমেন্ট, হাসপাতাল করেছি, স্টেডিয়াম করেছি, রাস্তাঘাট করেছি, বিদ্যুৎ দিয়েছি, ব্রিজ করেছি, স্কুল করেছি, কলেজ করেছি, মাদ্রাসা করেছি, কর্মকাণ্ডগুলো করে এসেছি। আমি আসার পরে এই দীর্ঘ 18-20 বছর কোনো কাজই হয়নি। আমি যে রাস্তাগুলো করে এসেছি, যে কাজগুলো করে এসেছি, সংস্কারের অভাবে নষ্টর পথে। অ্যান্ড মানুষ মনে করেছে যে আমাদের ওই নেতাকে দরকার যে নেতা আমাদের এই কাজগুলো করতে পারে, যিনি করেছেন। আর এই কারণেই ওই যে আকর্ষণ, যেহেতু আমাকে এই 4 টার্ম ভোট দিতে পারেনি, এই আকর্ষণ আমি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম। মানুষ মানে আমাকে ভোট দেওয়ার জন্য মুখিয়েছিল যে কবে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করব। আমি মনে করি এই কারণে মানুষের আকর্ষণ যে আমাকে তারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, আর এই জন্য তারা অপেক্ষা ছিল। এবং আমি বিশ্বাস করি আর এই কারণে মানুষ বিপুল ভোটে আমাকে 2026 সালের নির্বাচনে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। অসম্পূর্ণ কাজগুলো করব। আমার যেটা টার্গেট, মূল লক্ষ্য যে এখানে হাসপাতাল, এখানে একটা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এবং শহরের রেলগেট আছে, প্রতিদিন 32টা ট্রেন যায়। এই ট্রেন যাওয়ার কারণে রেলগেট আটকে থাকে, সেখানে একটা আন্ডারগ্রাউন্ড বাইপাস অথবা আন্ডারগ্রাউন্ড ফ্লাইওভার আমরা করতে চাই, যাতে করে শহরটা আরও এক্সটেনশন হয়, একটা মানে একটা সুন্দর শহর আমি স্থাপন করতে পারি, এটা টার্গেট। আর সর্বোপরি যেটা আমি আমার মূল যেটা লক্ষ্য, যে আমি একটা শান্তির শহর যেটাকে বলে, যেটা আমার স্বপ্ন, যে শহরে মানুষ শান্তিতে ঘুমাবে, যেখানে চাঁদাবাজি থাকবে না, অস্ত্রের ঝঞ্ঝানি থাকবে না, মাস্তানি থাকবে না, গুন্ডামি থাকবে না। আমি একটা স্বপ্নের শহর, শান্তির শহর, একটা উন্নয়নের শহর নাটোরের মানুষকে উপহার দিতে চাই। এটাই হচ্ছে আমার স্বপ্ন। যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমরা হয়তো কমিটমেন্ট করেছি যে দেশের মানুষ সবচেয়ে দরিদ্র সীমার মধ্যে আমরা বাস করি, বিশেষ করে গ্রাম বাংলার যারা মানুষ অসহায়, স্বামী অসুস্থ, একটা বৃদ্ধ মহিলা, তার সন্তান পরিবার তাকে দেখে না, এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড আমরা প্রতিটা পরিবারে যদি 2,500 টাকা করে একটা মা পায় তাহলে কিন্তু সে স্বাবলম্বী হয়ে যাবে। একটা গ্রামের সাধারণ একটা মানুষের প্রতিটা পরিবার 2,500 টাকা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা নাম্বার 1 আমাদের এই প্রায়োরিটি। তারপরে আপনারা জানেন যে ইমাম, মুয়াজ্জিন, তারপরে আমাদের বিভিন্ন মন্দিরের যারা যে ঠাকুর যাদেরকে বলে, তাদের ব্যাপারেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন। এই কাজগুলোকে আমরা এই ঈদের আগেই উনি ফ্যামিলি কার্ডের টাকা প্রদান করা শুরু করবেন। আমি বিশ্বাস করি যে এই টাকাগুলো যদি শুরু হয়,
আমি মনে করি বাংলাদেশের মানুষের ভাগ্যের একেবারে একটা অন্যরকম পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। আমি অলরেডি নির্বাচনের আগেই আমি কম্পিউটার কিনে এখানে একটা ট্রেনিং সেন্টার করেছি নাটোরে, প্রাইভেটলি। এটা কাউকে এই জন্য টাকা দিতে হবে না, প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না। সেই প্রশিক্ষণ কেন্দ্রে আমরা যারা যে সমস্ত ইন্টারমিডিয়েট বা অনার্সে পড়ে এই ধরনের শিক্ষিত যুবকদেরকে আমরা সেখানে প্রশিক্ষণ দেব। প্রশিক্ষণের পর এই ছেলেরা তারা নিজেরাই ল্যাপটপের মাধ্যমে বাসায় বসে থেকে, তাকে দেশের বাইরে যেতে হবে না, বিদেশে যেতে হবে না, বাসায় বসে থেকে তারা ডলার পাউন্ড ইনকাম করতে পারে। তার জন্য আমি এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা, যারা এই বেকারত্ব দূর হবে এবং বাড়ি থেকে তারা ডলার পাউন্ড ইনকাম করতে হবে, সে ব্যবস্থা আমি করেছি। আর একটা বিষয় যে নাটোর একসময় মাদক মারাত্মক আক্রান্ত ছিল। আমি এর আগে যখন এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম, মন্ত্রী থাকা অবস্থায় আমি কিন্তু পুরো এই মাদককে চেষ্টা করেছি প্রতি বছর প্রত্যেকটা রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সকলকে একত্রিত করে একটা মঞ্চ বানিয়ে সেখানে ঢাকা থেকে হোম মিনিস্টার অথবা ল মিনিস্টারকে নিয়ে গিয়ে উপস্থিত করে তাদের উপস্থিতিতে আমি সমস্ত এই মাদক যেগুলো আটক করতাম আনুষ্ঠানিকভাবে সেগুলো ধ্বংস করে তাদেরকে নিরুৎসাহিত করেছে এবং মাদককে আমরা মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত। আমি আজকে আবারও ঘোষণা করছি, নাটোরের মাটিতে কোনো মাদক, সন্ত্রাস এবং ড্রাগ এ ধরনের কর্মকাণ্ড হবে না এবং আমরা সর্বাত্মকভাবে এটা বন্ধ করার জন্য যা যা দরকার সর্বাত্মক পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। নারীদের জন্য তারেক রহমান সাহেব তো ফ্যামিলি কার্ড দেবেই। পাশাপাশি আমি নাটোরে এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমি ক্ষমতা ছিলাম, প্রাণ একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নিয়ে গেছি। সেখানে প্রায় 10,000 মহিলা কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে হয়েছে। এবারও নারীদেরকে কর্মসংস্থানের জন্য অলরেডি প্রাণের মালিকের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তারা জায়গা চেয়েছে, আমি অলরেডি জায়গার ব্যবস্থা করছি। গ্যাস তো যাবেই এবং নট অনলি প্রাণ, পাওয়ারটেক্সের মালিক যেটা এর আগে আবুল হাসেম সাহেব মারা গেছেন, তার ছেলেদের সঙ্গে আমি কথা বলেছি। তারাও সেখানে পাওয়ারটেক্স সহ আরও যে সমস্ত বিনিয়োগ বড় বড় শিল্পপতি আছে আমি কথা বলেছি। আমি আশা করছি যদি তাদেরকে সেখানে বিনিয়োগ করাতে পারি তাহলে আমাদের মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমার এলাকার জনগণের কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, তারপরে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ এবং আমি তো আবারও বলতে চাই নাটোর একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সব মিলিয়ে যেগুলো মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যে মৌলিক যে দাবিগুলো আছে সবগুলোই আমি পার্লামেন্টে দাঁড়িয়ে ডিমান্ড করব ইনশাআল্লাহ। কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমি জানি অন্যায়ের বিরুদ্ধে যখনই আমি পদক্ষেপ নেব কিছু মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হবে, আমার বিরুদ্ধে হবে। তবে আমি বলেছি, আবারও বলছি, অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, যে ধরনের যে কাজ দেশের জন্য অকল্যাণকর, তার বিরুদ্ধে আমি পদক্ষেপ নেব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি করবো না ইনশাআল্লাহ। ক্ষমতা তো জবাবদিহিতার মধ্যে এটাই আমি মনে করি যে জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা যদি আমার জবাবদিহিতা না থাকে তাহলে তো আমি স্বৈরাচার শাসক হয়ে গেলাম। তো আমি মনে করি অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। তা আমি মনে করি যে জবাবদিহিতা অবশ্যই ইম্পর্টেন্ট এবং এই জবাবদিহিতার জন্যই তো আজকে এই 20টা বছর অপেক্ষা করেছে। আমি মনে করি জনগণের জবাবদিহিতা আছে বলেই বা তারা বিশ্বাস করে বলে আমাকে এমপি নির্বাচিত করেছে। প্রতিদ্বন্দ্বী যারা আছে আমি তো তাদের কোনো গুণ আমি দেখতে পাই না। ওরা সন্ত্রাসী, ওরা মাস্তান, ওদের বিবেক, ওদের মধ্যে মানবতা, সভ্যতা নাই। ওদের ভালো দিকটা হচ্ছে অস্ত্রবাজি করতে পারে, এটাই ভালো দিক। ওরা মানুষকে মারতে পারে, খুন করতে পারে এবং আমার নাটোরে এই দীর্ঘ 15টা বছর ছিল একটা সন্ত্রাসীর নগরী, কত মানুষকে তারা হত্যা করেছে, এটাই ভালো দিক। আমি ভালো দিক তো আমি কোনো দেখি না। ভালো দিক তো মানবিক, মানুষের কল্যাণ, মানুষের জন্য কাজ করা, রাস্তাঘাট করা, উন্নয়ন করা, মসজিদ করা, মাদ্রাসা করা, মানুষের জন্য কাজ করা, মানুষের ভাগ্যের পরিবর্তনের ব্যবস্থা করা।
আমি এমন কোনো কিছু তাদের দেখিনি যেটা আমি আপনার সামনে উপস্থাপন করব আমার প্রতিপক্ষের বিরুদ্ধে। আমি মনে করি এখনও সুযোগ আছে তাদের ভালো হওয়ার। গত 5 তারিখের আগে তারা যে অন্যায় কাজ করেছে, যে অত্যাচার নির্যাতন নাটোরের মানুষকে করেছে, বহু মানুষকে তারা হত্যা করেছে, বহু মানুষ অন্ধ হয়ে গেছে, বহু মানুষ পঙ্গু। এখন আল্লাহর কাছে তারা মাপ চেয়ে এবং আইনের কাছে সারেন্ডার করে আইনের মাধ্যমে মানুষের কাছে আবারও মাপ চেয়ে আবার মানুষের কাছে ফেরত আসে, এটাই তাদের কাছে আমার কামনা। না, আমার নাটোরের মানুষের কাছে একটাই বার্তা, আমি কৃতজ্ঞ নাটোরের মানুষের কাছে। যতবার নাটোরের মানুষের কাছে আমি ভোট চেয়েছি, নাটোরের মানুষ কখনো আমাকে ফিরিয়ে দেয় নাই। আমি কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে আছি আমি নাটোরের মানুষের প্রতিনিধি হিসাবে আমি কৃতজ্ঞ। আমি তাদের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করতে পারবো না। শুধু আমি নয়, আমি যাকে মেয়র বানাতে চেয়েছি মেয়র করেছে, যাকে আমি উপজেলা চেয়ারম্যান বানাতে চেয়েছি তারা তাই করেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার নির্বাচনের কাছে 12 জন, আমি 12 জনকে চেয়ারম্যান করতে চেয়েছি, 12 জনকে তারা চেয়ারম্যান করেছে। আমি মনে করি এই মানুষের ঋণ আমি আমার রক্ত দিয়ে শোধ করতে পারবো না। সর্বশেষ তারা যে এই ষড়যন্ত্র চক্রান্ত, আওয়ামী লীগ, জামাত এবং আমার দলের মধ্যে কিছু ষড়যন্ত্রকারী সম্মিলিতভাবে চেষ্টা করেও যখন আমাকে তারা হারাতে পারেনি, আমি বিশ্বাস করি যে নাটোরের মানুষ আমাকে তারা ভালোবাসে। আমি তাদের কাছে আমার আহ্বান থাকবে, আমার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি ইনশাল্লাহ সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করে আগামী দিনে আবারও আপনাদের কাছে ফেরত আসবো ইনশাল্লাহ। সাংবাদিক হিসাবে তার উচিত, সাংবাদিকতা যেরকম আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমার যে জবাবদিহিতা আছে, আমি বিশ্বাস করি ঠিক সেরকম একজন সাংবাদিক কর্মী হিসেবে তারও দায়বদ্ধতা আছে। সে তার বাইরে গিয়ে যখন একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে যখন টেলিভিশনে পত্রিকায় অসত্যকে সত্য বানানোর চেষ্টা করে, এটাই দুর্ভাগ্য। আমরা চাই যে একজন মানে 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 কি সাংবাদিক কর্মী তার যেটা উচিত নিরপেক্ষ হিসাবে, যেটা আমাদের ভুল সেই ভুলটাই আমাকে দেখা দেওয়া উচিত, যেটা সত্য সেই সত্যটাই বলা উচিত। অসত্যকে সত্য বানানোর যে প্রবণতা অতীতে হয়েছে, এই জায়গা থেকে বের হয়ে এসে আমি মনে করি একজন সংবাদ কর্মীর যে সম্মান এদেশের মানুষ করে, তার জায়গায় ফেরত এসে তার নিরপেক্ষ দায়িত্ব পালন করে, এটাই আমি তাদের কাছে প্রত্যাশা করি।